নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। নিজেদের আবাদি জমির জাল নথি তৈরি করে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তিস্তা নদীর নাথুয়াচর এলাকার কৃষকেরা। কচি পাতার শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো। দীর্ঘ 2.5 মাস ধরে বাড়িতে জল আসছে না। তীব্র গরমের মধ্যে চলছে লাগাতার জলকষ্ট। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি দেবনগরের উত্তরপাড়ার কয়েক হাজার বাসিন্দা। অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে জলপাইগুড়ির 73 মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ 2.5 মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচই দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা। তুমি আসছো এখানে? তুমি আসছো? জলের খুব সমস্যা। 2-2.5 মাস ধরে আমাদের কারোরই জল আসছে না, বাড়িতে কল দেওয়া আছে কিন্তু জল আসছে না। তো আমাদের এই জন্যই আন্দোলন আজকে। ঠিক আছে, পিএইচই ইঞ্জিনিয়ার আসবে। কোন এলাকায়? দেবনগর। তো আমরা চাচ্ছি যে আমাদের যেন জলটা খুব তাড়াতাড়ি চলে আসে, এই জন্য আমাদের আজকে এই অবরোধ। কতক্ষণ অবরোধ চালাবেন? আমাদের পিএইচই ইঞ্জিনিয়ার যেন আসে, আমাদের লাগবে। ওনার সঙ্গে আমাদের যা কথা আমার ওনার সঙ্গে। আপনার নাম? আমার নাম ঠান্ডা 2.5 মাস ধরে জল আসে না। এতদিন হয়েছে, অপেক্ষা করো কিছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। অপেক্ষা করার পরে ওই জল তো আসতেছে না। এতদিন ধরে যতদিনে আমরা অপেক্ষা করছি, অতদিনে কোনো জল যদি নাই আসে তাহলে আমরা দাঁড়াবো না অপরাধ করতে। কোন এলাকা এটা জলের সমস্যা? উত্তরপাড়া এলাকা, জলপাইগুড়ি অঞ্চল। কতদিনকার সমস্যা এটা দীর্ঘ 2.5 মাস 3 মাস হয়ে গেল। এলাকায় জল বলতে কেমন জলের সমস্যা বা কি বলছে? কোনো জলের ব্যবস্থা নেই। এখন তো জানেন কুয়ায় কোনো জল থাকে না, বালু উঠছে কুয়ায়। তো এখন সেই এলাকায় জলের পরিষেবা নেই। কোনো জলের অবস্থাই নেই। টাইম ছিল কিন্তু কোনো জল আসে না। কি এই যে পানীয় জলের যে অভাব রয়েছে এই গরমের সময়, এর ফলে কতটা অবস্থা খারাপ। বাড়িতে এতজন মানুষ থাকে, কত বাড়িতে মানে বয়স্ক লোকরা থাকে, তাও সত্ত্বেও তারা জল পায় না। কোথা থেকে জল পাবে তারা? আপনার নাম? অনিশা দত্ত। জল পাচ্ছে না প্রায় 2.5 থেকে 3 মাস। পিএইচই লাইন হওয়ার পরে জল পাইছে, হওয়ার পরে 2.5 থেকে 3 মাস জল পাচ্ছে না। এবং সেখানে আমরা জানানো হয়েছে, দীর্ঘদিন জানাচ্ছি, মানে কালকে অবধি জানাচ্ছি, আজকে সকাল অবধি জানাচ্ছি। আজকে করবো, কালকে করবো, অমুক হবে তমুক হবে। সামনে একটা ভোট ইস্যু ধরলো যে ভোটের পরেও করবো। দাদা, আমার পাড়ার পাবলিককে তো জল না খাওয়ায় মারতে পারবো না। আর ফাল্গুন চৈত্র মাসে কুয়ার কী পরিস্থিতি হয় সেটা আপনারাও জানেন। আপনারা সরকারে রয়েছেন, তবুও পাচ্ছে না জল। তবুও পাচ্ছে না। এবার আমি এই পাবলিকগুলোকে কতদিন জানি, এরা তো আমার উপরে নির্ভর করে আছে। এবার এই লোকগুলো তো আমার, এই লোকগুলোকে তো জল না খাওয়াই মারতে হবে না দাদা। আমাকে একটা গতি করতে হবে। পিএইচই অফিস থেকে আমাকে ছাড়া দিচ্ছে না, তো এদেরকে নাই যদি কোনো ছাড়া পাই, এই আছে একটা পথ অবরোধ। আর পিএইচির এক্সিকিউটিভ যতক্ষণ না এসে কথা দেবে ততক্ষণ এরা উঠবে না। নিজেদের আবাদি জমির জাল নথি বানিয়ে তা বিক্রি করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে। এই অভিযোগ তুলে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি তিস্তাচরের নাথুয়াচর এলাকার কৃষকেরা। বিক্ষোভরত কৃষকেরা জানান, নদীর চরের চাষের খাস জমিতে তারা দীর্ঘদিন থেকে কৃষিকর্ম করে আসছেন, কিন্তু সেই জমি রাতারাতি বাস্তু জমিতে পরিণত করে বিক্রি করে দিচ্ছেন এলাকার জমি মাফিয়ারা বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পেছনে মদত রয়েছে ভূমি সংস্কার দপ্তরের এক শ্রেণীর কর্মীদের বলে অভিযোগ। তারা আরও অভিযোগ করেন, প্রতিবাদ করলে বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। 2023 সাল থেকে তাদের অজান্তেই কর্মকাণ্ড চলছে, যার প্রতিবাদে এদিন শতাধিক কৃষক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান। অশান্তি এড়াতে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের অফিস চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। এদিন তাদের জমি ফেরতের দাবিতে একটি লিখিত গণ আবেদনও দপ্তরে জমা করা হয় কৃষকদের পক্ষ থেকে। দপ্তরের এক আধিকারিক জানান, যেহেতু বিএলআরও সাহেব বর্তমানে দপ্তরে নেই, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। মারামারি লাগাই দিচ্ছে, হানাহানি লাগাই দিচ্ছে, কেন এটা হবে? আমাদের সাধারণ কৃষক গরিব লোক, তারা সেখানে বহুদিন থেকে চাষবাস করে খায়। ওটা জঙ্গল এলাকা ছিল, নদীর চর, সেটা ছাপ করে এখন তারা পৌঁছেছে পরিণত করছে। এখন দালাল আসছে, এখন জমিদার আসতেছে, এখন সেই সমস্ত কৃষকের দাম নেই। ওরা হাতির পার তলে আছে, নদীর জলের তলে আছে, বন্যা ভোগ করে ওরা সমস্ত কিছু ভোগ করে ওইখানে বসবাস করছে। আর তাদের ভিতরে লোক নাই কেন? আজকে আপনারা এখানে কেন? আমরা এখানে আছি এই অফিসে জবাব চাওয়ার জন্য। কি জবাব? সমস্যা আমাদের জমি কেন ছিনিমিনি খেলা হচ্ছে? এটা বারোবাড়িয়া, নাথুয়ার চর, বারোবাড়িয়া অঞ্চল, হ্যাঁ নাথুয়ার চর, বোদাগঞ্জের নিচে কি হয়েছে? এইখানে জমিগুলো সব মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জমি মাফিয়ারা অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা কোম্পানি, এরা মাফিয়া কোম্পানি আসছে বড় বড়। আমি ওইখানে বহুদিন, আমার 40 বছর পার হয়ে গেল কাগজে কলমে দেখবা। আমি এক সময় খড়িয়া অঞ্চলে বাসিন্দা ছিলাম, করলাচরে। এই করলাচর যেদিন ভাঙন লেগে যায়, সেদিন আবার পুনরায় ওই তিস্তার চরে যে বসবাস করতেছি। ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। কি নাম আপনার নাম? আমি ভোট দিয়েছি আমার রাজুয়ার চর বুথে। কি নাম আপনার? অভিযোগটা কি? মাফিয়া কাদের বলছেন? মাফিয়া বলছি, যারা জমির দালাল, যারা দালালকে আইনা অন্য মানুষের আবাদি জমি তাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের ভিতরে গন্ডগোল লাগাই দিচ্ছে। এরা জমি মাফিয়া আছে ডাঙায়। এখানে আসি আমাদের নাথুয়ার দীর্ঘদিনের আবাদি জমিকে, বেশমাটিকে মাফিয়াদের ঘুষ খেয়ে বিএলও সাহেব কিভাবে এলআরএ তৈরি করছে এবং পাওয়ারনামা নিচ্ছে, সেই জমিকে বাইরে কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে আমরা কি খেয়ে বসবাস করব? যার জন্য আমরা প্রতিবাদ করতে আসছি এবং জবাব চাইতে আসছি বিএলও সাহেবের কাছে, যে আমাদের জবাব দিতে হবে। কেন বেশমাটিকে, আমাদের আবাদি জমিকে এইভাবে ওরা এলআরএ করে দিয়ে, পাওয়ারনামা দিয়ে। এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে? এরা 2023 সাল থেকে শুরু করছে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি উপযুক্ত প্রতিবাদ করতে চাইছি আমরা, যে আমাদের জমি আমাদের কাছে ফিরে দেওয়া হোক। কেন সিবিএল অফিসে থেকে মাফিয়া দালাল টাকা খাইয়া কাগজ বানা দিচ্ছে? কারা? কি করছে আমাদের দখল করা মাটি মাফিয়া কাগজ বানা দিচ্ছে। বিএলএ কিভাবে বানাচ্ছে? জাল করে বানা দিচ্ছে, টাকা খাইয়া। তো বলছে আজকে আপনারা কি করছেন এখানে? কারা? জবাব দিতে হবে, কেন আমাদের মাটি ওদেরকে মাফিয়া কাগজ বানা দিচ্ছে? আপনারা কারা? আমরা কৃষক, ওখানে বাসিন্দা। তো আজকে কি করবেন? আজকে কি বলেছি জবাব দিয়ে ওদেরকে। কেন হঠাৎ এইরকম দুর্নীতি? দেখো, 1 বছর ধরে এই কাঁচাটা চলতেছে, বুঝলেন? এরা সত্যি কথা 1 বছর আগে থেকে আসতেছে। এরা যখন এলার করতে আসতেছে জমিটা, তখন কিন্তু পুরানা দলিল নিয়ে 40-50 বছর আগে দলিল নিয়ে আসতেছে। তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে, এখানে সব খাস হয়ে গেছে। দালালগুলা ওরা এলার করে নিয়ে গেছে। তারপরে ওদেরকে কালকে আমি গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে, ওরা 1-150 লোক নিয়ে আসছে, আর্মস আসছে। আমি পার্থবাবু পুলিশ ছিল, আমি বললাম, পার্থবাবুকে বললাম, ওরা যে হিসাব এলারও যেভাবে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তিটা তো এরাই বাড়াইছে। এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাগজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আর্মস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রেখে মাল খাচ্ছে। ওরা তো আতঙ্ক হয়ে আছে। কালকে বলছে, দেখো দাদা আমগুলো কিরকম করে রাখে। তারপরে আমি কালকে পার্থবাবুকে বললাম, ওই সাইডে 60-70 জন 100 জন আছে, আপনি যাই ধরেন, যদি আঁচ না পায়েন আমাকে বলেন। আমি পার্থবাবু কালকে ছিল চার্জে, আমি ছিলাম। কালকে যদি কোনো কারণে ওইখানে যদি ওরা যেমন সিমেন্টের বস্তা এবং কিছু অস্ত্র নিয়ে গেছে, কালকে তো আমি ইয়েকে বললাম যে যদি কালকে নামতো তাহলে কি হইতো। শান্ত জায়গাটাকে অশান্তি করতেছে, বারবার বলে
কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না চোরের লোক। এইবার থেকে যদি আমরা আইনের পথে হাঁটতেছি যদি না হয়, তাহলে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, সাধারণ লোককে বাঁচাইতে হবে, এদের যাতে শান্তি পায়। আমাদেরকে লিখিতভাবে জানালো যে আমি যথাশীঘ্র এটাকে আমরা স্টেপ নেব। অ্যাকচুয়ালি অভিযোগটা কী ছিল, কী কারণে? অভিযোগটা আমাদের যে বারাপাটিয়া নাথুয়া চর, যে চরটা অ্যাকচুয়ালি ভেস্টল্যান্ড। যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানো দলিল নিয়ে, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, টোটাল ভেস্ট দেখাচ্ছে। বিগত এক বছর থেকে কিছু মাফিয়া দালাল ওরা রেজিস্ট্রি করে টোটালটা মিউটেশন করে নিয়ে এলার করে নিল। তো এটা কি করে হচ্ছে বুঝতে পারতেছি না। আমরা সেটাই জানালাম বিএলআর অফিসে, বিএলআর অফিস সেভাবে জবাব দেবে। টোটালটা তো চক্রান্ত, টোটালটা ঘাপলাগাজি, টাকার খেল। এই আমাদের একটা দাবি ছিল, যে দাবিটা আমরা জানিয়েছি, সেই চরটাকে আবার যেরকম ছিল ভ্যাস্টল্যান্ডেই ফিরিয়ে আনা। জমির পরিমাণ কতখানি হতে পারে এখানে মানে 10,000 বিঘা। না, আপনাদের অভিযোগ কি তাহলে ভূমি দপ্তর কি কিছু 100% আমরা আইডিয়া করেছি, আমরা ওনাদেরকে জানিয়েছি। হতে পারে ভূমি দপ্তর যদি আজকে জড়িত না থাকে, তাহলে কি করে দিনকে দিন হয়ে যায়। আমরা যখন আসি তখন আমরা যখন এটাকে মিউটেশন করতে আসি, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, কোনো হবে না ভেস্টল্যান্ড। 1 বছরের মধ্যে কি করে হয়ে গেল? প্রতি 6 মাসের মাথায় কি করে হলো? 2 মাসের মাথায় হলো, কি করে হলো? এর পিছনে কারা রয়েছে কি ভাবছেন? কারা রয়েছে? মাফিয়া চাষিরা যখন আসছে তখন দেখছে যে এটা ভেস্টল্যান্ড, আর যখন মাফিয়ারা করছে তখন দেখছে যে ওটা অলরেডি হয়ে আছে। আমাদের কাছে তার তথ্য প্রমাণ আছে, আমাদের নামে কেসও করেছে। আচ্ছা, আমাদের নামে প্রচুর কেসও করেছে ওরা। বলতে পারি না। জমির সমস্যা নিয়ে এসেছিল ওই নাথুয়া চরের লোকজন, কি বললেন? না আমি ওনারা এসেছিল, কি বললেন আপনাদের সাথে, কি বললেন, কি কথা হলো? ওনারা আসছিলেন, আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে। তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নাই, তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারছি না। ঠিক আছে স্যার, আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজু সুব্বা, আর আমি এখানে রেভিনিউ অফিসার হিসেবে আছি। ঠিক আছে। জেলা প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহারের দাবি। যেহেতু দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলিতে গ্রীষ্মকালের পার্থক্য রয়েছে, তাই সোমবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের সচিব ও সভাপতিকে এই মর্মে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, আজ থেকে সরকারিভাবে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা তার বিরোধিতা করে স্মারকলিপি প্রদান করেছি ডিপিএসসি সচিব ও চেয়ারম্যানের কাছে। আমাদের বক্তব্য, বর্তমানে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করায় শিক্ষা ব্যবস্থার উপর এর বিরূপ প্রভাব পড়বে। কারণ যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম পড়ে, তখন উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে সেভাবে প্রভাব পড়ে না। এখন এখানে যেমন গরম পড়ছে, তাতে মর্নিং স্কুল করা যেতেই পারে। এমনিতেই ভোটের কাজে অনেক স্কুল ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্কুলে আসন্ন পরীক্ষাগুলি ভালোভাবে সম্পূর্ণ করা যেত। প্রাথমিক স্কুল, হাই স্কুল বন্ধ রেখে ইংলিশ মিডিয়াম খোলা, প্রাইভেট স্কুলগুলি খোলা থাকবে, তা হতে পারে না। এতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে তিনি জানান। আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটি এর পক্ষ থেকে ডিপিএসসিতে এসেছি চেয়ারম্যান এবং ডিআই তথা সেক্রেটারি ডিপিএসসির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের দাবি হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, এখানে এরকম তীব্র গরম নেই, প্রথম কথা হচ্ছে। এবং এইভাবে যদি স্কুলগুলোকে এই গরমের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়, আমরা বলেছি বন্ধ না করে মর্নিং শিফট চালু করা হোক, মর্নিং শিফটে স্কুলগুলো খোলা রাখা হোক। এবং আমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখা হোক। এই দাবি দুটো জানাতে আমরা এসেছি। প্রথম কথা হচ্ছে মর্নিং শিফট স্কুল চালু রাখো, পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখো। এর সাথে সাথে দাঁড়িয়ে আমরা বলেছি যে বিশ্বে উষ্ণায়ন বাড়ছে, গরম বাড়বেই। এবার গরম বাড়বে, তার বিকল্প ব্যবস্থা সরকারকে করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া কোনো বিকল্প ব্যবস্থা নয়, কোনো সমস্যার সমাধান নয়। বিকল্প ব্যবস্থা হচ্ছে যে ফ্যানের ব্যবস্থা আরও বেশি বাড়ানো, স্কুলকে ঠান্ডা করার জন্য গাছ লাগানো, অন্যান্য বৈজ্ঞানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে হবে। গরম বাড়বে, আরও বাড়বে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আরও বাড়বে, গাছ কেটে নিচ্ছেন মানুষ, আরও বাড়বে। কিন্তু বিকল্প ব্যবস্থা করে স্কুলগুলোকে চালু রাখতে হবে। আর না হলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, অলরেডি ভাঙছে। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজ্যের শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে গত বছর ঘোষণা হয়েছে 8,000 8,500 স্কুল রাজ্যে তুলে দেওয়া হবে। আমাদের জেলাতে 207টা স্কুল আছে এর মধ্যে, যে তুলে দেওয়ার প্রক্রিয়ায় আছে।
এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রাইভেট স্কুল খোলা থাকবে, ইংলিশ মিডিয়াম খোলা থাকবে, আইসিডিএস সেন্টার খোলা থাকবে, আর প্রাথমিক বিদ্যালয়গুলো হাই স্কুলগুলো বন্ধ থাকবে, তাহলে ছাত্রছাত্রীরা অন্য জায়গায় চলে যাবে, প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। তো আমিও বুঝতে পারছি গোটা সমস্যাটার কথা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানাবো। আমরা রাজ্যগতভাবে ডেপুটেশন দিয়েছি। আমরা ঠিক করেছি যে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করতে যাই, সরকারি দলের শিক্ষক সংগঠন, অন্যান্য বিরোধী সংগঠন সবাই রাস্তায় নামুক, সবাই বলুক শিক্ষা বাঁচাতে, শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে, ছাত্র অভিভাবকের স্বার্থে সবাই রাস্তায় নামুক, কথা বলুক। এবং যদি সরকার উপযুক্ত পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আমরা সব স্তরের শিক্ষক সংগঠনকে আহ্বান জানাবো, যারা আসবেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের এই তুগলকি সিদ্ধান্ত, সরকারের অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। আজকে কাদেরকে কার কাছে আমরা চেয়ারম্যান ডিপিএসসির কাছে দিলাম, আর ডিআই কাম সেক্রেটারি ডিপিএসসির কাছে আমরা ডেপুটেশন হলো আজকে কার সাথে এই কথা? দুজনের সাথেই কথা হয়েছে, সেক্রেটারি ডিপিএসসির সাথেও হয়েছে এবং চেয়ারম্যান ডিপিএসসির সাথেও হয়েছে। সমিতির পক্ষ থেকে একটা স্মারকলিপি দিয়েছে। ওনারা চাইছেন যে উত্তরবঙ্গ আলাদা করে দেখা হোক। তো ওনারা উত্তরবঙ্গ স্কুল আলাদা করে চলবে, দক্ষিণবঙ্গ আলাদা করে চলবে, এটা কি কখন কি বলে আমার মাথায় ঢুকছে না। একটা স্টেট গভর্নমেন্টের পলিসি তো পলিসির মতো চলবে। সেখানে যদি ওই সেপারেশন করা হয়, যেমন কিছু রাজনৈতিক দল আবার বলে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক, এগুলো তো আজগুবি কথা। ওনারা কি চাইছেন, কি বলছেন? পলিসি আমি বললাম যে দেখুন, পলিসি, আমি তো পলিসি মেকার না। গভর্নমেন্টের যে অর্ডারগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় আমাকে সবসময়। সেগুলো প্রপারভাবে যতটুকু করা যায় আমরা করে দেবো। এরা তো যেহেতু বিরোধী পক্ষ হিসেবে রোল করে, সব পক্ষই ভেঙে পড়বে, এরা বলবেই, এটা বলবেই। ভেঙে কি পড়েছে আদৌ আপনারা বলুন। স্যার আপনি কি এই আবেদন পাঠানোর মতো হলে পাঠিয়ে দেবে। জলপাইগুড়ি কর্মচারী ভবনে কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার 12তম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা। এদিন তারা সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। সম্মেলন শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনের কাজ শুরু হয়। এরপর শুরু হয় শোক প্রস্তাব। পেনশনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা হয়। এই সম্মেলনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কারণে একটু দূর দেশে রেলে যেতাম, তার যে কনসেশন, সেই কনসেশন করোনার নাম করে এই মোদী সরকার বন্ধ করে দিয়েছে এবং আমাদের এই ন্যূনতম সুযোগটুকু বন্ধ করে রেলে 5,000 কোটি টাকা আয় করেছে। একদিকে কর্পোরেটদেরকে ঢালাও ছাড়, আরেকদিকে বরিষ্ঠ নাগরিক সহ দেশের সাধারণ মেহনতি মানুষ সকলকেই তার সমস্ত অধিকারকে বঞ্চিত করা। এবং এর সাথে আমরা যেটা বিপদ অনুভব করছি যে দেশটা ধর্মনিরপেক্ষতা, তার সংবিধানের উপর হামলা এবং আগামী দিনে বিভাজন এবং এনআরসি ইত্যাদির নাম করে মানুষকে দৃষ্টি ঘোরানো, এইগুলির বিপরীতেই দাঁড়িয়ে আমরা পেনশনার সংগঠন সমাজে আমরা চলমান আন্দোলনের সাথে যুক্ত থেকেই আগামী দিনে নতুন পেনশনার যে প্রকল্প, পেনশন প্রকল্প, সেই প্রকল্প বাতিলের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে যে আন্দোলন তীব্রতর দিকে যাচ্ছে, তাতেও আমরা সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের জন্য পুরনো পেনশন ব্যবস্থা চালু করা। শুধু তাই নয়, আমরা একটু এগিয়ে বলতে চাই যে বার্ধক্য জীবনে যে কোনো পেশার মানুষই হোক না কেন, 60 বছর হয়ে গেলে তাকে ন্যূনতম 8,000 টাকা পেনশন দেওয়া উচিত রাখতে, এরও দাবির সপক্ষে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা বার্ধক্যতা থাকতে পারে আমাদের, কিন্তু চিন্তা চেতনায় সব কিছু মিলেমিশে আমরা সমাজের প্রবাহিত আন্দোলনের সাথে আছি, সাথে সাথে আমাদের নিজেদের করে যাওয়া। লোকালয়ে মৃত হরিণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো প্রান্তি ব্লক এলাকায়। লোকালয়ে মৃত হরিণ দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আজ সকাল 8:30 নাগাদ
ক্রান্তি ব্লকের ঝাড়মাঝগ্রাম এলাকার মহুয়াতলায় একটি পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারাই কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন। ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ঘটনাস্থল থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, মৃত হরিণটির ময়নাতদন্ত করা হবে, তারপরেই জানা যাবে হরিণটির প্রকৃত মৃত্যুর কারণ। লোকালয়ে মৃত হরিণকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। জলপাইগুড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হলো। আয়োজকদের দাবি, এখানে 4 দিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। কলস যাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রাধাকৃষ্ণের নাম সংকীর্তন চলছে। আর আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজো রয়েছে। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। আজ 22শে এপ্রিল, বিশ্ব বসুন্ধরা দিবস। প্রতি বছরের মতো এই বছরও জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আজ এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন জনবহুল এলাকাতে বাজার সংলগ্ন সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জনবহুল এলাকাতে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়েছে। সারাদিনব্যাপী বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পড়ুয়ারা ধরিত্রী মায়ের জন্য রং তুলির মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে বসুন্ধরাকে বাঁচিয়ে রাখার আবেদন রেখেছে। ময়নাগুড়ির ভোটপট্টি এলাকাতে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে নিয়ে কুইজ কম্পিটিশন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যাবেলায় শহরের একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। এদিন এই সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতির্ময় রায় ডাকুয়া, আশিস কুমার বসাক, সঙ্গীত রায়, বলরাম বিশ্বাস, ডাক্তার গৌতম ঘোষ, দিলীপ হোর, ডক্টর আশিস ব্যানার্জি, অধ্যাপক আকাশ চৌধুরী, শুভময় খান কর্মকার, সুবীর সরকার ও সম্পাদক ডক্টর রাজা রাউত। ডক্টর রাজা রাউতের মতে বসুন্ধরার জন্য এখনই সকল স্তরের মানুষকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে ভাবতে হবে এবং মাঠে নেমে কাজ করতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে। আগামী প্রজন্ম আমাদের কোনোদিনও ক্ষমা করবে না। বসুন্ধরা দিবস কিভাবে? হ্যাঁ, বিশ্ব বসুন্ধরা দিবস জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে আজকে সারাদিন ধরে বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে পালন করছি। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা। আপনারা জানেন যে গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে দাবদাহ, গোটা পশ্চিমবঙ্গে চলছে, এবং এরকম অবস্থা আগামী দিনে যদি চলে তাহলে আরও অবস্থা বিভিন্ন সংকটের মুখে আমরা পড়ব। মানুষের
পক্ষে অনুপযুক্ত হয়ে যাবে। তো এরকম একটা অবস্থায় আমাদের এখনই করণীয় আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তার জন্যে আমরা আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছি। সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান, গাছ কাটা বন্ধ করুন, জলাভূমি, নদী নালা, খালবিল, ডোবা বোজানোটা বন্ধ করুন, নদীকে পরিষ্কার রাখুন, প্লাস্টিক দূষণ থেকে বিরত থাকুন এবং সরল সাধারণ জীবনযাপন করুন এবং জলের অপচয় বন্ধ করুন। এইগুলোর মধ্য দিয়ে আমরা বলতে চাই আমাদের বসুন্ধরাকে বাঁচাতে হবে, আমাদের নিজেদের বাঁচার তাগিদে। সারা দেশ জুড়ে হনুমান জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে অত্যন্ত ধুমধামের সঙ্গে। তারই রেস ধরে আজ জলপাইগুড়ি দর্জিপাড়ার হনুমান মন্দির কমিটির উদ্যোগে মহিলাদের নিয়ে একটি কলস যাত্রার আয়োজন করা হয়। হনুমান জন্ম জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে এদিন দর্জিপাড়া থেকে সেই মিছিলটি শুরু হয়ে কদমতলা, দিনবাজার, সমাজপাড়া অন্যান্য পথ পরিক্রমা করার পর শেষে দর্জিপাড়া হনুমান মন্দিরে শেষ হয়। এই শোভাযাত্রায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে মাথায় কলস নিয়ে অংশগ্রহণ করেন। এরপর আগামী দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে হনুমান জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে। কচি পাতা আর শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির অপরূপ রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো। জলপাইগুড়ি ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষে এবারে শারুল পূজা অনুষ্ঠিত হলো। রবিবার সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত মাদল বাজিয়ে আদিবাসী সমাজের মানুষেরা এই পুজোতে মেতে ওঠেন। ডেঙ্গুয়াঝাড় চা বাগান জুড়ে এই সময় চা গাছ, শাল মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা। বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস। কাঠফাটা গরমেও প্রকৃতি আপন হাতে সাজানো থেমে থাকে না। প্রাচীন প্রথা মেনে নতুন এই রূপকে সম্মান জানাতে তৈরি হন অরণ্য সন্তানেরা। পাশাপাশি প্রকৃতি যাতে রুষ্ট না হয় এই পুজোয় প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষেরা। তারা জানান, দিন দিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, আমরা প্রকৃতি পূজার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিচ্ছি। পুজো উপলক্ষে এদিন এক শোভাযাত্রার আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। আমার নাম হচ্ছে বাবলু ওরাও। কি নাম? বাবলু ওরাও। এই জায়গাটার নাম কি? আপনারা কারা? এই জায়গাটার নাম হচ্ছে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ডাঙ্গালে। আপনারা কারা? কোন সংস্থার পক্ষ থেকে আপনারা কি করছেন? আমরা হচ্ছি ডাঙ্গালাইনের যে আমাদের গ্রাম সেবা সমিতির যে গ্রামের মধ্যে যে সমস্ত আমরা যে বসবাস করি সেই সমাজেরই মানে আমরা সবাই সদস্য। আপনারা কারা? আদিবাসী সম্প্রদায়? আদিবাসী সম্প্রদায়। কি করছেন আজকে, কেন করছেন? আজকে হচ্ছে আমাদের যে বিগত বছর থেকে আমরা প্রত্যেক বছর যে ফাগুন যে হয় দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা হয় তার তৃতীয় দিনে সারা বছরে যে শারহুল পরব যেটা মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড যেখানে আদিবাসী বহুল এলাকা আছে সেখানে এই পরবটা হয়। তো যাতে আমাদের কালচার বা যে কৃষ্টি আছে সেগুলোকে বাঁচানোর জন্য আমরা আমাদের যে গ্রামের মধ্যে আছে সেটাকে শারহুল উৎসবকে গত বছর থেকে আমরা এই পূজাটা করে আসছি। কি নিয়ম রীতিতে করেন এবং কেন করেন? এটা করার আসল উদ্দেশ্য হলো যে হচ্ছে প্রকৃতিটা কি হচ্ছে, একবার যত বসন্তের সময় যত পাতাগুলা ঝরে যাওয়ার পরে পুনরায় এখান থেকে নতুন পাতা বের হয়ে আসে। প্রকৃতির যত গাছপালা আছে সে পাতাগুলা বেরিয়ে আসার পরে নতুন যে সম্ভাব্য আছে, যেমন নতুন পশু পাখিগুলা গান করতে থাকে। ধরো কি যেমন পোকা টোকা যা আছে জীব আছে তারাও এটা আনন্দে খুশিতে মানে কি নিজের মতো নিজেরটাকে প্রকাশ করে কি এইভাবে আমরা এইটাকে যে আমাদের নতুন বর্ষ শারুলটাকে এইভাবে প্রাকৃতিক হিসাবে যে মানে পরিবর্তন হয় আর কি প্রত্যেক বছর, সেই দিনটাকে আমরা শারহুল পরব হিসাবে আমরা সেলিব্রেশন করি, পালন করি। আর হচ্ছে এটাকে হচ্ছে মুন্ডাতে বলে শারহুল, সান্থালে বলে বাহ পরব, আর উরাওয়ে বলে হচ্ছে খাদ্যি পরব। তো এই তিনটে জিনিস যেটা হলো সেটা একটাই। আর এটা আমরা করতেছি যাতে আমাদের যে এখন যে বর্তমানে যে গরম পড়তেছে আর কি, যাতে আমাদের বাগানে এই বৃষ্টি আসুক, যাতে আমাদের বাগানে যে রুগ্নতা যে আছে সেগুলো যেন না হয়। জলপাইগুড়ি লোকসভা আসন নির্বাচনের 12 জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দী। জলপাইগুড়ি এই স্ট্রং রুমের নিরাপত্তার জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম করা হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভার 1904টি বুথের ইভিএম বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে।
স্ট্রং রুম, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তায় ইভিএমগুলি রয়েছে। লেনিনের জন্মদিবস পালিত হলো জলপাইগুড়িতে। আজ মহামতি লেনিনের 155তম জন্মদিবসকে সামনে রেখে জলপাইগুড়ি ডিবিসি রোডে অবস্থিত সিপিআইএম এর তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে লেনিনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন সলিল আচার্য। এছাড়াও সিপিআইএম এর অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। মাল্যদান করার পর লেনিনের আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান সমাজে লেনিনের প্রাসঙ্গিকতা কতটা তা নিয়েও এখানে আলোচনা করা হয়েছিল। আজকে মহামতি লেনিনের 155তম জন্মদিবস। আজকের দিনে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ, শ্রমজীবী মানুষ, গোটা দুনিয়া জুড়ে এই বিশেষ দিনটাকে বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা গ্রহণ করে থাকি। লেনিনীয় শিক্ষাকে আমরা গ্রহণ করি। শ্রমজীবী মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, যেভাবে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি নিষ্পেষিত হচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, আমাদের দেশ বলুন, গোটা দুনিয়া বলুন, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন, যুবরা, ছাত্ররা, যেভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদের জীবনের প্রতি সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, শ্রমজীবী মানুষের প্রতি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। একমাত্র বাঁচার রাস্তা দেখিয়েছিলেন কমরেড লেনিন। ফলে আজকের দিন গোটা দুনিয়া 750-800 কোটি মানুষের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আমরা মনে করি শুধুমাত্র লেনিনের জন্মদিন উৎসবের মেজাজে যেরকম করব, একই সাথে সেই শিক্ষা নিয়ে কিভাবে মানুষকে মুক্তির পথ দেখানো যায় সেই প্রোগ্রাম আমরা, সেই কর্মসূচি আমরা করি। আমাদের জেলা অফিসে আমাদের যেরকম হয়েছে জলপাইগুড়িতে, আমাদের বিভিন্ন এরিয়া দপ্তরগুলোতে হয়েছে, সর্বত্র এটা হয়। এবং আমাদের যে পড়াশোনার ব্যাপার থাকে, লেনিনীয় শিক্ষা, মার্ক্সীয় দর্শন নিয়ে পড়াশোনা, সবটাই হচ্ছে আমরা করি এই সময়কালের মধ্যে। আমাদের অনেক কিছু শেখার বিষয়, মানুষকে জানানোর বিষয় আছে। আমরা লেনিন সম্পর্কে, লেনিন যেভাবে চিন্তাভাবনা মানুষকে দিয়েছিলেন, মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছিলেন, রুশ বিপ্লবে একটা কাণ্ডারি ছিলেন এবং নতুন দিশা মানুষকে দেখাতে সক্ষম হয়েছিলেন, সেই নতুন দিশায় আমরা হাঁটতে চাই। ফলে আমরা মনে করি আজকের দিনের বিশেষ গুরুত্ব আছে, সে কারণে আজকে আমাদের কর্মসূচি পালন করা হয়েছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। গাছ ভর্তি মুকুল ছিল, কিন্তু এখনো দেখা নেই আমের। এক সময় গাছে মুকুল ভর্তি থাকলেও সেই গাছে এখন দেখতে পাওয়া যাচ্ছে না আম। জলপাইগুড়ি শহরের লোকাল আমের গাছের এই দৃশ্য। ফলন এবার তেমন ভাবে দেখা যাচ্ছে না শহর সহ অন্যান্য জায়গায় লোকাল আমের, কিন্তু মুকুল ছিল অফুরন্ত। তবে যে সমস্ত গাছে কিছুটা হলেও আম হয়েছে, সেই সমস্ত লোকাল আমের গাছে আমের চেহারা ও আকৃতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আর সেই দৃশ্য দেখছে অনেক মানুষই। বৈশাখ মাস শুরু হলেও আমের আকৃতি এখনো বাড়েনি জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরে আম গাছগুলোতে এখনো রয়েছে ছোট ছোট আম, আর এই আমগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখতে অনেকটাই ভালো লাগছে বললেন পথচারীরা। বাড়ছে, হ্যাঁ বাম বাড়ছে তো, হ্যাঁ না আম বাড়ছে গাছে 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 বাড়ছে, হ্যাঁ বাড়ছে গাছে, সাইজটাও বড় হচ্ছে, সাইজটা বড় হচ্ছে, আম গাছের সাইজই বড় হচ্ছে। কেমন লাগছে দেখতে? ভালো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা ভালোই লাগছে আমটা, মানে ফলনটা বেশি আছে। কি সুন্দর লাগছে দেখতে আমগুলো যে একদম ভরে আছে, গাছটা তো ভরে আছে, একদম ফলে ফলে ভরে আছে, কাজে সেটা একটা ভালো লক্ষণ, ভালো লাগছে। ফল শুদ্ধ গাছ দেখতে তো ভালোই লাগে, ফলন্ত গাছ দেখতে সবার ভালো লাগে।
এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নিজেদের আবাদি জমির জাল নথি তৈরি করে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তিস্তা নদীর নাথুয়াচর এলাকার কৃষকেরা। কচি পাতা আর শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ি জেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।